কীভাবে এক্সামসগুলো আসতে পারে বা এক্সামের যে গঠনগুলো বা কাঠামোটা কী, আমরা সেটাকে একটু বোঝানোর এখানে চেষ্টা করব। তো শুরু করা যাক। এক্সাম প্যাটার্ন অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব কোড 315। এক্সাম কোডটাকে একটু জেনে রেখো। এটা যেখানে যা এক্সাম দিতে যাচ্ছ তোমার সাবজেক্টের কোড কি এটা কিন্তু জেনে রাখাটা কিন্তু খুব ম্যান্ডেটারি সব জায়গাতেই। তো মোট মানে 100তেই পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা যথারীতি। এবারে কি বলছে, ফার্স্ট হচ্ছে ওয়েটেজ টু অবজেক্টিভ। ওয়েটেজ টু অবজেক্টিভে বলছে যে কি একটা লেভেল অফ কোয়েশ্চেন্স আসতে পারে, সেখানে কি অবজেক্টিভসগুলো কি। ফার্স্ট নলেজ বেস। এই নলেজ বেস বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে পার্টিকুলার একটা চ্যাপ্টারের উপর বেসিক তোমার কি নলেজ আছে, ভেরি শর্ট কোয়েশ্চেন্স যেরকম লাইক, সেটার কীরকম আসতে পারে মার্কস 26 মার্কসের, অ্যাজ আ পার্সেন্টেজ হচ্ছে 26%। এরপর আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলতে কি বোঝানো হয়েছে যে পার্টিকুলার এই চ্যাপ্টার মানে বিষয়, যে চ্যাপ্টারের উপর বা যে বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, বিভিন্ন চ্যাপ্টার আছে, তো পার্টিকুলার সেই চ্যাপ্টারের ওপর তুমি কি বুঝেছো, তোমার কতটা বোঝার শুধুই মাত্রই যে নলেজ মানে বেসিক জিনিসটা জানলাম তা নয়, কি বুঝেছো সেটাই হচ্ছে এখানকার এই জায়গাটা তোমার নেবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মার্কস হচ্ছে কি 52 মার্কস, অ্যাজ আ পার্সেন্টেজ 52%। এরপর আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন বেস কি, অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি তোমাকে কিছু ম্যাপ পয়েন্টিং করতে দেবে। আমরা যখন পরের স্লাইডটা আলোচনা করবো আমি বলবো, আমরা ম্যাপ পয়েন্টিং করেছি আমাদের ছোটবেলাতে। সেটা কি আছে কি 22 মার্কসের উপর অনেক সময় কোয়েশ্চেন আসে, অ্যাজ আ 22% টোটাল কত 100% বা 100 মার্কসের উপর পুরো গোটা কোশ্চেনটা হবে। এরপর ওয়েটেজ টু টাইপ অফ কোয়েশ্চেনটা কি ধরনের প্রশ্ন আসবে এবার। ফার্স্ট অবজেক্টিভ টাইপের মধ্যে কি বলছে 1 মার্কস এমসিকিউ, আরেকটা 1x2 অর্থাৎ 2 মার্কসের উত্তর। এখানে একটা জিনিস বলা আছে উইথ 2 সাব পয়েন্ট বলতে ধরো এক করে দুটো প্রশ্ন করা হলো, 1 নম্বরের একটা প্রশ্ন তারপর আরেকটা প্রশ্ন। ধরো কোয়েশ্চেনটা এরকম হবে, তোমার নাম কি, তুমি কি করো, এক করে দিয়ে দিল। এরকমই তো কোয়েশ্চেনের ভাগ হচ্ছে। এই অবজেক্টিভ টাইপে কি কোশ্চেন আসে, সেখানে এমসিকিউ বলতে কিছু টিক মার্ক আসতে পারে, হ্যাঁ বা না হতে পারে, হ্যাঁ বা না কোনটা সত্যি কি মিথ্যে সেটা নির্বাচন করো। শর্ট কোশ্চেন 1 মার্কসে বা 1 লাইনের কোশ্চেন আনসার আসতে পারে। শূন্যস্থান বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সেটাও আসতে পারে। এই সব কিছু হচ্ছে এই অবজেক্টিভ টাইপের মধ্যে আসবে। কতগুলো কোয়েশ্চেন নাম্বার আসবে, ইদার 20 আর 15 মার্কসও সেরকম 1 আর 2, এর টোটাল মার্কস হচ্ছে 30 বা 20 বা 30 হতে পারে যেরকম আর কি। এরপর হচ্ছে ভেরি শর্ট টাইপ বলতে কি একদম ওই 1 লাইনার কোয়েশ্চেনেরই মতন। কতগুলো আসতে পারে, সংখ্যায় কত 6টা। মোট মার্কসের কি 6টা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, তাহলে 6 দুগুণে 12, টোটাল মার্কস 12। এরপর আসবে হচ্ছে শর্ট আনসার এসেতে কতগুলো কোয়েশ্চেন আসবে, কতগুলো কোয়েশ্চেনগুলো আসবে, মোট 6টা কোয়েশ্চেন, তার নাম্বার কত 3। এই শর্ট কোয়েশ্চেনগুলো একটু 1 লাইন থেকে বেরিয়ে একটুখানি বিষয়টা হচ্ছে সংজ্ঞাত্মক ব্যাপারটাও হতে পারে, যে একটা সংজ্ঞার মতন ডেফিনেশন, একদম শর্ট কোয়েশ্চেন কিন্তু সংজ্ঞার মতন, একটুখানি 1 লাইন হয়তো বেড়ে গেল বা 2 লাইন ম্যাক্সিমাম। তো সেটা কত করছে 3 মার্কসে, কত 3 6 18। এরপর আসবে লং টাইম আনসার, মানে যেটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটাকে বলছে আর কি, একটুখানি বড় বলতে এমন না যে পাতার পর পাতা গল্প লিখে গেলাম তা নয়, যেটা টু দি পয়েন্ট পরিষ্কারভাবে সেটাকে একটু ইলাবোরেটলি বা একটু বিষয়টাকে একটু বর্ণনা দিয়ে ব্যাপারটাকে প্রেজেন্ট করা। এই কোয়েশ্চেনগুলো কতগুলো আসবে 3 নম্বর বা মানে 3টি কোয়েশ্চেন আসবে, তার মার্কস কত 5 মার্কস, 3 5
15। এরপরে আসবে হচ্ছে স্কিল বা অ্যাপ্লিকেশন বেস, যেটা বলছে মানে হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ইতিহাসের বিভিন্ন স্থান নিয়ে আমরা আলোচনা করি, সেই জায়গায় হয় তোমাকে কোনো ম্যাপ পয়েন্টিং করতে দেবে যে এই জায়গাটা কোন এরিয়াতে পড়ছে। ইন্ডিয়ার একটা ম্যাপ দিয়ে দিলে তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে দিল, সেটা কত 1 নম্বরের, মানে সরি একটি আসবে, একটি কোয়েশ্চেন, মার্কস কত তার 5 নম্বর। তাহলে টোটাল মার্কস হয়ে গেল হচ্ছে 100তে বা 100 মানে 100-এ পরীক্ষা। তারপর হচ্ছে ওয়েটেজ বাই কন্টেন্ট। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভাগ আছে, কোন পর্যায় থেকে কত করে কোয়েশ্চেন্স আসতে পারে বা কত নম্বরে কোয়েশ্চেন আসতে পারে সেইটা এবার এখানে বলা হয়েছে। এনশিয়েন্ট পিরিয়ড বলতে মূলত গোটা এত বড় ইতিহাসটা তো একবারে টানা পড়ে দেওয়া যায় না, সেটাকে বিভিন্ন ইতিহাসের স্তর হিসাবে ভাগ করা আছে। আগে বেসিক স্তরটা তোমাদের জানিয়ে দিই। তোমাদের পাথরের যুগ থেকে একদম সুলতানি যুগ বা যতদিন না দিল্লিতে মুসলিম যুগের প্রবর্তন হচ্ছে, এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। এরপরে যখন ভারতবর্ষে মুসলিমদের আধিপত্য বৃদ্ধি পায়, সেই জায়গাটাকে বলেছে মিডাইভাল পিরিয়ড বা মধ্যযুগ, এই মিডাইভাল পিরিয়ড। এরপর হচ্ছে মডার্ন পিরিয়ড বলতে কাকে বোঝানো হচ্ছে, যেই সময় ব্রিটিশদের আগমন হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন এরিয়া। বেসিক এটা কনসেপ্ট, এটা জেনে রাখো। এরপরে তার বিভিন্ন ভাগগুলো আছে। তো জায়গাটা যেটা বলছে অ্যাজ পার এবারে থিওরি এক্সাম হিসাবে যেরকম আছে সিলেবাসে, এনশিয়েন্টের জায়গা থেকে আসবে হচ্ছে কত 20 মার্কসের আসবে। মিডাইভাল পিরিয়ড, কোনটা মিডাইভাল পিরিয়ড বলেছি, কোন জায়গাটা বলছে, সেখান থেকে আসবে হচ্ছে 20 মার্কসের। এরপর আসছে মডার্ন ইন্ডিয়া আসবে হচ্ছে তোমার 15 মার্কসের। এরপর এখানে একটা ভাগ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় কংগ্রেস প্রতিষ্ঠানের পর, সেই পর্যায়টাকে বলা হচ্ছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ইন ইংলিশ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এরপরে আছে কন্টেম্পোরারি ইন্ডিয়া বলতে ভারতের স্বাধীনতা হয়েছে 1947, অর্থাৎ 1947 পরবর্তী যে পর্ব নিয়ে বা যে পর্বের ইতিহাসটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া। তার মধ্যে কিন্তু এখনকার সময়ও কিন্তু অনেক সময় ইনক্লুড হয়ে যায়। তো অ্যাজ পার দেয়ার সিলেবাস, সো এখানে কন্টেম্পোরারি ইন্ডিয়া যতটা আছে, সেই দুটো জায়গা নিয়ে আসবে হচ্ছে তোমার 15 মার্কসের ওপর কোয়েশ্চেন আনসার আসবে। এরপর হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া, অর্থাৎ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বলতে সমসাময়িক, মানে ভারতের সমসাময়িক অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, সেই জায়গার ইতিহাসটা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের মধ্যে আসছে। কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের ওপরে কোয়েশ্চেন মার্কস হচ্ছে তোমার 15। এরপর যেটা আসবে এভলিউশন অফ স্টেট অর কালচার ইন ইন্ডিয়া। এভলিউশন অফ স্টেট মানে হচ্ছে রাষ্ট্রের বিবর্তন বা প্রবর্তন কি ঘটছে এই জায়গাটা। আর কালচার ইন ইন্ডিয়া, আমরা সকলেই জানি ভারত হচ্ছে সংস্কৃতির একটা পীঠস্থান। এই জায়গার উপর মানে বিভিন্ন সংস্কৃতির যে বিষয়, তার ইতিহাস এই এরিয়াটাতে আছে। এই পুরো জায়গাটা আসবে কতটা 15 মার্কসের উপর। গোটা মডেল কোয়েশ্চেন মার্কস হচ্ছে 100। এরপর হচ্ছে ডিফিকাল্টিস, বিভিন্ন ডিফিকাল্টিস লেভেল অফ কোয়েশ্চেন। আমরা যখন কোয়েশ্চেন পেপারটা পরীক্ষা দিয়ে বেরোই বলি কোয়েশ্চেনটা নাকি খুব ইজি হয়েছে, খুব টাফ হয়েছে, এরকম তো আমাদের বিভিন্ন মতামত তো থাকে। কোয়েশ্চেন্সের ডেফিনেটলি এরকমই কিছু ভাগ বা স্তরায়ন আছে। সেই জায়গাটা কি বলছে, ডিফিকাল্ট পার্ট। দেখো যেটাকে ডিফিকাল্ট পার্ট বলছে সেটা এমন কিছু ডিফিকাল্ট নয় যে টাচই করা যাবে না, ধরাই যাবে না। ধরার মতন শুধু কি করতে হয়, যেটা পড়েছি পড়ার বাইরেও এবার নিজের থিঙ্কিংটাকে একটু কাজে লাগিয়ে তার উত্তরগুলোকে করতে হয়, বা সামান্য একটু জেনে তার উত্তরগুলোকে করতে হয়। তো সেই জায়গা থেকে কোয়েশ্চেন কত আসবে 25 মার্কসের উত্তর। ডিফিকাল্টিস লেভেলটা মাত্র 25% আসবে। এরপর যেটা অ্যাভারেজ লেভেল যেটাকে বলছে 50%,
মানে যে কোয়েশ্চেন্সগুলো ইজি দেওয়া যায়, মানে যদি ওভারঅল সাবজেক্টটাকে ভালো মতন পড়া যায় উত্তরটা তুমি দিতে পারবে, এমন কিছু কঠিন নয়। অ্যাভারেজ লেভেলের কোয়েশ্চেন্স আসবে কত, 50 মার্কসের, অ্যাজ আ পার্সেন্টেজ 50% কোয়েশ্চেন। এরপর আসবে হচ্ছে ইজি লেভেল। ইজি লেভেল বলতে একদম ইজি, নর্মাল পড়লেই হয়ে যাবে বা বেসিক তোমাদের এই নলেজটা থাকবে। এখান থেকে কোয়েশ্চেন কত আসবে, 25 মার্কসের উত্তর বা 25 মার্কসের কোয়েশ্চেন আনসার, তার কত পার্সেন্টেজ, 25। এইটাই দেখার বিষয় যে গোটা অ্যাভারেজ লেভেলটা, এই অ্যাভারেজ লেভেল বা অ্যাভারেজ আর ইজি লেভেল মিলিয়ে তোমরা 75% কিন্তু ইজিলি স্কোর করতে পারবে, এমন কিছু কঠিন নয়। একটু ভালো মতন মানে নর্মালি যদি একটু মন দিয়ে স্টাডি করা যায় 75% কমন ফর ইউ। কত, 100 নম্বরের মোট কোয়েশ্চেন আনসার। সো আশা করি কোয়েশ্চেন যে প্যাটার্ন বা কীভাবে এক্সামের যে কাঠামো সেটা তোমাদের আশা করি বোঝা গেছে। এরপরে যদি এই বিষয় ওরিয়েন্টেড কোনো ধরনের কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও।